সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন অনেক যত্ন এবং ভালোবাসা দিয়ে। প্রকৃতির বিচিত্র খেয়ালে কিছু মানুষ স্বাভাবিকভাবে জন্ম নিতে ব্যর্থ হয়, আবার বিভিন্ন দুর্ঘটনার কারণেও কিছু মানুষ হয়ে ওঠে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধীরা কখনোই সমাজের বোঝা নয়, তারাও মানুষ, আমাদের মতোই মানুষ। ভালোবাসা এবং সহযোগিতা পেলে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোও তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। তার জন্য প্রয়োজন তাদেরকে জানা, বোঝা এবং সঠিক দিক নির্দেশনা দেয়া। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমরা স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে পারছি। তাই আমাদের দায়িত্ব এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর প্রতি যত্নবান হওয়া, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। মনে রাখতে হবে, তারা করুণা প্রত্যাশী নয়, তারা চায় যে অবস্থাতে আছে সেভাবেই যেন তাদেরকে সমাজের মূল ধারার সাথে মেনে নেওয়া হয়। তাদের এই সামান্য চাহিদাটুকু পূরণ করতেই মাই টিভির বিশেষ আয়োজন আমরাও পারি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বিভিন্ন বিষয় তুলে ধরি, বিশেষ করে তাদের প্রতিবন্ধিতার কারণ, বর্তমান অবস্থা এবং তাদের বিশেষ গুণ। দেখা যায় প্রতিটি প্রতিবন্ধী মানুষই কোনো না কোনো বিশেষ গুণের অধিকারী। সামান্য কাউন্সেলিং তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, তারাও হয়ে ওঠে স্বাবলম্বী। আমাদের এবারের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষটির নাম হেলাল তালুকদার। আজ আমরা জানব মোহাম্মদ হেলাল তালুকদারের জীবন সংগ্রামের এক অনুপ্রেরণামূলক গল্প। প্রতিবন্ধকতা, প্রতারণা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হেলাল কিভাবে নতুন স্বপ্ন দেখছে তা শুনলে আপনার হৃদয় স্পর্শ করবে। চলুন তার গল্প শুনি। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ভাঙারিহাট গ্রামের মোহাম্মদ হেলাল তালুকদার মাত্র 12 বছর বয়সে একটি দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে। আর্থিক সংকটের কারণে সঠিক চিকিৎসা না পেয়ে তিনি দীর্ঘ 7 বছর শয্যাশায়ী ছিলেন। যখন আমার বয়স 12 থেকে 13 বছর, তখনকার আমাদের বাড়িতে একটা ঘর উঠানো হয়, আমাদের নিজেদের ঘর। তো ঘরের খুঁটি আমার পাও পচাইয়ে পড়ে। তারপরে ছোট ডাক্তারের দ্বারা নিয়ে গেছে, কিন্তু আমি ছোট মানুষ তো ওই সময় আর কি বুঝি নাই। ওই ব্যথা পাও নিয়ে পুষ্কুনের মধ্যে ডুবাইছি। ডুবানোর পরে ঠান্ডা লেগে আমার গায়ে ব্যথা, তারপর জ্বর হয়েছে। তারপরে আমার ছোট ডাক্তারের দ্বারা নিয়ে কইছে যে এই ছোট নর্মাল ওষুধ দিছে, বলছে যে এই ওষুধে কমে যাইবে। কিন্তু কোনো ডাক্তারে বলে নাই যে তুমি এটা বড় ডাক্তার দ্বারা নিয়ে যাও বা রক্ত টেস্ট করে, এরকম কিছু বলে নাই। তারপর জ্বর আইছে, জ্বর আইয়াই ব্যথা জ্বর একবারে গাড়াইয়ে গেছে। কিন্তু আমার বাবা মা বুঝতে পারে নাই। আমি ছোটকালেতে 12-13 বছর পর্যন্ত ভালো ছিলাম। নারিকেল গাছ বাইছি, তারপর সুপারি গাছ বাইছি, সব কিছুই করছি। তারপরে হঠাৎ করে আমি 6 থেকে 7 বছর একভাবে বিছানায় পড়ানো ছিলাম, হাঁটতে পারতাম না একবারে। ছেলেটা অনেক দিন যাবত আমাদের এই জায়গায় আছে, কর্ম করে, প্রতিবন্ধী হয়েও সে কর্ম করতেছে। এখন সকলের সহযোগিতা হইলে হয়তো দেখা গেছে ছেলেটা ভালো চলতে পারবে, খাইতে পারবে, ফ্যামিলি নিয়ে চলতে পারবে। সে প্রতিবন্ধী হলেও সে কখনো পিছিয়ে থাকতে চায় না। আমাদের মতোই সেই ছোট ভাই কর্ম করে খেতে চায়। তাই আপনারা সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবেন। কারণ যে মানুষ কর্ম করে খেতে চায় তাকে আমরা সবাই সহযোগিতা করা আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব।
ডাক্তাররা বলেছিলেন উন্নত চিকিৎসা প্রয়োজন, কিন্তু আর্থিক সংকট তাকে বিদেশে যেতে দেয়নি। দেশীয় চিকিৎসার মাধ্যমে তিনি এখন হাঁটতে পারলেও প্রতিদিনের কাজকর্মে তাকে অসহনীয় কষ্ট সহ্য করতে হয়। আমার বাবা মা যত টাকা পয়সা ছিল বিছানায় পড়ার পর আমার পায়ে দাঁড়াইয়ে গেছে জড়াইয়ে। তারপরে ঢাকায়, খুলনায়, বরিশালে অনেক জায়গায় ডাক্তারের দ্বারা নিচ্ছে, কিন্তু কোনো কাজ হইতেছে না। শুধু ব্যথা কমে, কিন্তু কাজ হইতেছে না। ডাক্তাররা বলে ভারত নিয়ে যাইতে বলে, বিদেশে। কিন্তু বিদেশে যে নেব, আমার তো মা বাবার তো অত অর্থ সম্পদ নাই যে বিদেশ নিয়ে যে আমার চিকিৎসা করবে। তাই আমার যতটুকু সম্ভব বাংলাদেশে বই চিকিৎসা করছে। তার জন্য আগের থেকে আমি একটু ভালো স্বাভাবিকভাবে একটু চলতে পারি এইটুকু। আমি যখন গ্রামে থাকি সবাই কাম কাজ করে, ইনকাম করে, কিন্তু আমি ইনকাম করতে পারি না। তারপর আমার এক স্বাস্থ্য ভাই বলছে, তুই যখন ইনকাম করতে পারো না, তাহলে আমার এই দোকানে তুই একটু বস, সময় দে। তো ওখান থেকে আমার এই দর্জি কাজটা একটু শেখা হয়েছে। কিন্তু দর্জি কাম শেখা হওয়ার পরে ওখানে গ্রামে টাকা পয়সা কম দেয়, ঠিক আছে, কিন্তু পোষায় না। না পোষানোর পরে আমি ঢাকায় চলে আসি। হিলাল আমার এখানে কাজ করে, ও প্রতিবন্ধী, তারপরেও ছেলে খুব ভালো, কাজকামও ভালো করে। আর আমি মনে করি যে প্রতিবন্ধীরা যাতে সমাজের বোঝা না হয়, সবারই উচিত প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতা করা, ওদের সাধারণ মানুষের মতোই দেখা। তো এখন আপনারা যারা আছেন সবাই যদি সহযোগিতা করে আমরা, তাহলে সমাজে প্রতিবন্ধীরা কারো বোঝা না, তারা স্বাবলম্বী হতে পারে। একলগে কাজ করি, খুব ভালো ছেলে। তারপরে মনে করেন আমাকে মহাজনে কাজ করাই দিছে, কাজ দিছে, অন্য জায়গায় ঘুরছে, কাজ দেয় নাই, মহাজন কাজ দিছে। আমরা একলগে থেকে আমাকে একটা রুম দিছে। ও যে এই প্রতিবন্ধী হিসেবে কাজ করে, খুবই সুন্দর কাজ করে, কাজের প্রশংসা করতে হয়। আমরা করি, একখানে কাজ করি, খুবই ভালো কাজ করে। আমি সিহাট ছাড়া ফ্লোরে বসতে পারি না। তারপরে দুই ঠ্যাং বাস করতে পারি না। বেশি কাম করলে ঠ্যাং বুঝাইতে পারি না। বেশি দাঁড়ানো থাকলে বসতে পারি না, ঠ্যাং সোজা হয়ে যায়, রগ হাল দিয়ে যায়। আবার বেশি বসা থাকলে আপনার ঠ্যাং মেলতে অনেক কষ্ট হয়ে যায়। যখন আমি ব্যথার ট্যাবলেট খাই আমার ঠ্যাঙ্গে কোনো ব্যথা থাকে না। যখন ব্যথা ট্যাবলেটের টাইমটাই হয়ে যায় তখন আমার ঠ্যাঙ্গে অনেক প্রচুর ব্যথা থাকে। ব্যথার কারণে আমি কিছুই, আমার দুই ঠ্যাং বাস হয় না। তারপর আমার জীবনে যখন আমি ভাই থেকে ইনকাম করতে পারি না, দুই ভাই দুই বোন আমরা, হ্যাঁ,
বোনেদের বিয়ে হয়ে গেছে, বড় ভাইয়ের তারও ইনকাম বেশি ভালো না, সে যে আমারে একটু দেখাশোনা করবে তারও বেশি ইনকাম ভালো না, তার সংসার লইয়ে নিজে সে ব্যস্ত আছে। যদি আমি ইনকাম না করতে পারি তা আমার কে খাওয়াইবে, কে পড়াইবে? যদি আমি একটু স্বাবলম্বী যদি হইতে পারতাম বা কিছু একটা যদি করতে পারতাম, হয়তো আমার এত কষ্ট হইতো না, একটু রেস্টে থাকতে পারতাম। বা একটু আর কাম কাজের মধ্যে থাকলে তো অত রেস্টও থাকা যায় না। এখন বর্তমানে হয়তো ইনকাম আদি করি দেখে একটু নিজে চলতে পারি, ওই জন্য হয়তো অবহেলাটা কম করে। যখন আমি ইনকাম আদি করতে পারি নাই তখন অবশ্যই আমারে মানুষে অবহেলা করছে। কিছুদিন কাজ করার পরে শরীর অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি কাজ করতে পারি নাই। কাজ করতে না পারে আমি অন্য দোকানে যাই, কিন্তু আমারে কাজে নেয় না, যে না কি ও কাজ করবে, আর শরীর থেকে দুর্বল, ওকে কাজ করতে পারবে? কিন্তু এরকম ঢাকা শহরে ঘুরতে 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 অনেক জায়গা গেছি, কিন্তু তারা অবহেলা করে যে না ও কাজ করতে পারবে না। কাজে বসি, ওই যে 2 ঘন্টা কাজ করি, শরীর ব্যথা হয়ে যায়, কিন্তু তারা কাজ করার আর কি সুযোগ দিতে আসে না। না দেওয়ার পর আমি অনেক কষ্ট করে বাহিরে রাস্তায় ঘুমাইয়া 3 বেলা জায়গায় 1 বেলা খাইছি, খাইয়া তারপরে অন্য একটা দোকানে, কপাল ভালো একটা দোকানে, ছোট্ট একটা দোকানে মোটামুটি, হ্যাঁ, ওখান থেকে আমি কাজ করার সুযোগ পাই। তাই তাদের মন মতনই কাজ করতে আসছি এখন। কিন্তু একটা সুস্থ সফল মানুষের মতন তো আমি কাজ করতে পারি না। আমার যেটু শরীরে কুলায় ওইটুকুই করি, কিন্তু আমার জীবনে আর কি এত কষ্ট, এই কষ্টগুলো কারো কাছে প্রকাশ করলেও হয়তো শোনার মতন আছে, কিন্তু কেউ দেখার মতন নাই। কষ্টের মাঝেও হেলাল জীবনের নতুন স্বপ্ন দেখেন। একটি মেয়ের সঙ্গে 3 বছর প্রেমের সম্পর্কের পর তিনি তাকে বিয়ে করেন, কিন্তু তার সংসার বেশি দিন সুখের হয়নি। হেলাল জানতে পারেন তার স্ত্রীর আরেকজন স্বামী রয়েছে। নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে হেলাল প্রতারণার শিকার হন। মেয়েটি তার সমস্ত উপার্জন কেড়ে নেয় এবং প্রভাবশালীদের দ্বারা তার উপর নির্যাতন চালানো হয়। এখানে একটা দোকানে কাজ করতাম টেইলার্সের, ওখান থেকে আমার কিছু টাকা আয় হয়েছিল। একটা মেয়ে আমার কাছে আর কি প্রতারণা করে। ওই মেয়েটা আমার সাথে 3 বছর রিলেশন করে, 1 বছর হয় গোপনে কোর্ট ম্যারেজ করে। আমার একটা কথা বলছে যে আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার স্বামী নাই, কিন্তু এই উপলক্ষে আমি বিশ্বাস করে তারা আমি বিয়ে করি। বিয়ে করার পরে আমার সাথে ঢাকায় বইয়া সে সংসার করে, বাসা নিছে, সংসার করতে আছে। সংসার করার পরে 1 সপ্তাহ ঢাকায় থাকে আর 1 সপ্তাহ বাড়ি থাকে। তো এরমের আমাদের দুইজনের মাসে এরমের আওয়া যাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, যে মাসের মধ্যে যদি 3 বার 4 বার যদি দেশের বাড়িতে যাওয়া হয় তাহলে টাকা পয়সা, গাড়ি ভাড়ায় অনেক কিছু আর কি অর্থনীতি থেকে অনেক কিছু সমস্যা হয়। তাই কত টাকা ইনকাম আছে, ও যখন আমার কাছ থেকে যা খালি টাকা নেয় আর বাড়ি যায়, টাকা নেয় বাড়ি যায়। কিন্তু বিয়ের আগে আমার কাছ থেকে অনেক টাকা নিছে, টেইলার্সে কাজ করিয়া সব টাকাগুলো ও আমার কাছ থেকে হাতিয়া লয়ে গেছে। তারপরে ও যখন এতবার আয় যায় আমাদের মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হয় যে তুমি এতবার আও যাও, তোমার সমস্যা কি আমার কাছে বলো। কিন্তু যে ওর যে ওখানে যে একটা স্বামী আছে ওইটা আমার কাছে বলে নাই কখনো। অনেক আমার বিশ্বাস যোগাই হেলাইছে অনেক। আমি যে মালিকের দ্বারা কাজ করি ওই মালিকে আবার বাসা রেখে দিচ্ছিল আমাকে দুইজনের, আমরা দুইজনে সংসার করতেছি, কিন্তু আওয়া যাওয়াটা নিয়েই বাজে। তারপর আমি হঠাৎ করে একদিন ও সামনের গাড়ি তুলছে, আমি পিছনে 2 ঘন্টা পরে অন্য গাড়িতে চলে গেছি। যাওয়ার পরে দেখি যে ওর বাসায় আর একটা স্বামী আছে। স্বামী থাকার পরে আমারে ওখান থেকে নেম্বারে আটকাই হেলাইছে। নেম্বারে আমারে একতরফা মেয়েরা তার ডিফুজ করায়, কিন্তু আমারও অনেক মারধর করছে। আমি ওরে ডিফুজ দিই নাই আর এবং তালাক নামায় সইও করি নাই, কিন্তু ও ডিফুজ দিয়েছে। কিন্তু আমি মেম্বারের দ্বারা যখন বলি যে আমার টাকা পয়সা নিচ্ছে, এত ক্ষতি করছে, কিন্তু আমি এই টাকা পয়সা কোথায় পাবো, মেম্বার আরও আমার উল্টো বেলে মারে। কারণ ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার ওর পক্ষ ধরে আমার আর কি হেস্তে করতে আছে। এই ঘটনা হেলালের মনোবল ভাঙতে পারেনি।
তিনি চান তার মতো প্রতিবন্ধী মানুষরা যেন এভাবে প্রতারিত না হয়। তিনি প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। হেলাল বিশ্বাস করেন একদিন সমাজের অন্যায় দূর হবে আর প্রতিবন্ধীরাও সমান অধিকার পাবে। প্রশাসনের কাছ থেকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারাও এইটা সুতদন্ত করিয়া কেন আমার লাগে স্বামী থাকতে আর এক স্বামীরে বিয়ে করছে এইটা সুষ্ঠু তদন্ত করে আপনারা আমার পাশে দাঁড়ান। হেলাল তালুকদারের গল্প আমাদের শেখায় জীবন যত কঠিনই হোক ন্যায়ের জন্য লড়াই করতে হবে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আসুন এই সাহসী মানুষের পাশে দাঁড়াই, তাদের ন্যায্য অধিকার পেতে সাহায্য করি।